যে খবর আমরা পাচ্ছি, অনুব্রত মণ্ডল পার্টি অফিসে যে গিয়েছিলেন, যে মিটিং তিনি করছিলেন, সেই মিটিং ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে তিনি এখনো পার্টি অফিসেই রয়েছেন। চন্দ্রনাথ সিনহা তিনি বেরিয়ে এসেছেন, কি বলেছেন শুনুন। আজকে কোনো আলোচনা ছিল না, সেটা আমি বলতে পারছি না। উনি শরীর খারাপ ছিলেন সকাল থেকে, এখন একটু রিল্যাক্স করছে পরে। আজকে শরীর খারাপ ছিল, স্বাভাবিক, কাল টেনশন গেছে এবং কালকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন যাওয়ার জন্য। আপনারা শুনলেন চন্দ্রনাথ সিনহা, তিনি বললেন কোনো আলোচনা ছিল না। এবার আমি সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে যাব। ভাস্কর, প্রায় 3 ঘন্টার কাছাকাছি বৈঠক হলো, চন্দ্রনাথ সিনহা তিনি বেরিয়ে বললেন কোনো আলোচনা ছিল না, তাহলে মিটিংয়ে কি হলো? দেখো, আজকে একটা বৈঠক ছিল যে অনুব্রত মণ্ডলের যারা একদম কাছের তাদেরকে নিয়ে অনুব্রত মণ্ডল বৈঠক করেছিলেন। কারণ আমরা যদি দেখি, এই যে অডিও ভাইরাল হওয়ার পর থেকে দলের একটা চাপ ছিল, একদিকে প্রশাসনিক চাপ, অন্যদিকে দলের চাপ। কারণ দল তাকে অনুব্রত মণ্ডলকে বলেছিল 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, তারপরে অনুব্রত মণ্ডল লিখিতভাবে ক্ষমা চান। কিন্তু যারা বীরভূমের নেতা নেত্রী রয়েছেন বা যারা কর্মী রয়েছেন তাদের কাছে কি মেসেজ যাবে, অর্থাৎ অনুব্রত মণ্ডল কি মেসেজ দেবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ সেই জন্যই আজকে বৈঠকে বসেছিলেন। আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছিলেন, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী ছিলেন, বীরভূমের তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ছিলেন, এবং নানুরের যিনি প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা সহ অন্য নেতা নেত্রী বা কর্মীরা ছিলেন, এবং তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে মূলত আলোচনা যে বিষয়গুলো হয় তার মধ্যে একজন আইনজীবীও ছিলেন অনুব্রত মণ্ডলের হয়ে, যিনি আজকে এসডিপিওর সঙ্গে দেখা করেছেন। এবং মূলত যে বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে আসে সেগুলো হচ্ছে যে কিভাবে অনুব্রত মণ্ডল সামনে এগোবেন, কিভাবে তিনি দলীয় কর্মীদের কি মেসেজ দেবেন, অর্থাৎ তিনি কিভাবে তার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে না রয়েছে, সমস্ত বিষয়গুলো তিনি দেখবেন। এই মুহূর্তে আমরা দেখছি বিকাশ রায়চৌধুরী, যিনি লাভপুরের বিধায়ক, তিনি যাচ্ছেন। কোনো বৈঠক তো নেই, কে বলবো বৈঠক? আমরা তো বসি প্রতিদিন, পার্টি অফিসে বসবো না তো কোথায় বসবো? যেটা আমি বলতে পারবো না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমরা রেগুলারই বসি, সুতরাং এখানে নিজেদের মধ্যে সাংগঠনিক আলোচনা, তাছাড়া অনুব্রত মণ্ডলের সঙ্গে সবসময় তো আমরা কথা বলার সেই জায়গায় থাকি না, সুতরাং আমাদের মধ্যে তো অনেকে আছে। বাস, আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমার সঙ্গে দেখা হয়নি। একদমই। দেখো, অনুব্রত সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনি একটা পরিষ্কার করে তিনি বলতে চাইলেন না যে বৈঠক হয়েছে কিনা, তিনি একটা জিনিস পরিষ্কার করলেন যে তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু তিনি এটাও বললেন যে তার শরীর অসুস্থ ছিল, সেই জন্য হয়তো যেতে পারেনি। আগামীকাল তিনি যাবেন কিনা সেটা কনফার্ম করতে পারেননি। কিন্তু সবাই বলছেন আলোচনা হয়নি, শুধু এটা সাংগঠনিক কথাবার্তা হয়েছে, রোজই পার্টি অফিসে বসেন। কিন্তু যে প্রশ্ন, কালকেও তাকে তলব করা হয়েছে, কাল কি অনুব্রত মণ্ডল হাজিরা দিতে চলেছেন? তবে এই জায়গায় সেই প্রসঙ্গ আমি আবারও রাখবো, যে কথা আপনাদের বলছিলাম, যে নিত্যানন্দ চট্টোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে এক যাত্রায় পৃথক ফল কেন? কে এই নিত্যানন্দ চট্টোপাধ্যায়? 2019-এ অনুব্রতকে ফোনে গালিগালাজ ও হুমকির জন্য গ্রেপ্তার হন তৎকালীন গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়, যিনি এখন বিজেপিতে রয়েছেন। তিনি প্রশ্ন করছেন যে ওই একই অভিযোগে কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হবে না। শুনুন। ওই কৃষ্ণমণ্ডলের মতো নোংরা অ্যান্টি সোশ্যাল লোকটা সম্পর্কে কিছু বলতেও আমার বিবেককে সম্মানে বাঁধে। 2020 সালে 29শে সেপ্টেম্বর আমি ওর কাছে টাকা চেয়েছিলাম, 20 লাখ টাকা ও আমাকে ধার নিয়েছিল ওর স্ত্রীর ক্যান্সার রোগের চিকিৎসার জন্যে। তো সেই টাকাটা ওর স্ত্রী মারা যাওয়ার বহুদিন পর আমি ওর কাছে টাকাটা চেয়েছিলাম, 2-3 বার গিয়েও ছিলাম টাকা চাইতে, আজ দেবো কাল দেবো বলে দেয়নি। লাস্ট একদিন টেলিফোন করলাম, আমাকে বললো টাকা দেবো না। তা আমার মাথা গরম হয়ে যাওয়াতে আমি হুমকি দিয়েছিলাম। এইরকম কদর্য ভাষায় নয়, স্ত্রী বা মাকে টেনে নয়, আমি ওকেই গালাগাল দিয়েছিলাম, কিন্তু কদর্য ভাষায় নয়। তার জন্যে সঙ্গে সঙ্গে তৎকালীন আইসি হাউসগ্রাম রামকুমার মণ্ডল আমাকে গ্রেপ্তার করে, সঙ্গে সঙ্গেই, মানে 1 ঘন্টাও লাগে না। আমি চাই এই জঘন্য লোকটিকে
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করুন। মানে শীর্ষেন্দু দা, এ তো এক যাত্রায় পৃথক ফল। মানে অনুব্রত মণ্ডল গতকাল যে তিনি ক্ষমা চেয়েছেন, সেখানে তিনি বলছেন পুলিশকে তিনি একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছেন, পুলিশ যে বিষয়টা তাকে দেখে দিতে বলেছেন তিনি দেখে দিয়েছেন। তাহলে এটা কি পুলিশকে সাহায্য করারই নমুনা? মানে তার জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে অভিযোগগুলো সামনে আসছে। আমাদের শিক্ষা, রুচি, বিবেকবোধ বিপর্যস্ত। এই রাজ্যে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে মনুষ্যত্বের ভিত নাড়িয়ে দিচ্ছে। এ তো হবার কথা ছিল। আপনারা নতুন দেখছেন 2013 17ই জুলাই প্রচারে পঞ্চায়েত নির্বাচনে এই কেষ্টবিষ্টু বলেছিলেন পুলিশের মাথায় বম মারুন। তারপর তার দুদিন বাদে 19শে জুলাই নির্দল প্রার্থীর কোনো বাড়ি জ্বালিয়ে দিন বলেছিলেন। নির্দল প্রার্থী সাগর ঘোষ নিজের বাড়িতে গুলি খেয়ে মারা যান। তার ছেলে হৃদয় ঘোষের মামলা আমি করেছিলাম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। প্রত্যেক দিন তাকে ভীত করতেন, প্রত্যেক দিন তাকে ভয় দেখাতেন এই কেষ্টমণ্ডল। তখন পুলিশ মন্ত্রী বলেছিলেন যে ওনার নাকি অক্সিজেন কম যায়। এখন কি অক্সিজেন বেশি যাচ্ছে জানা নেই। তারপরে 2017 এসডিপিওকে ঘড়ি দেখে বলছেন রাত্রি 9টার মধ্যে বাড়িগুলো চালিয়ে দিন। কি করেছিলেন পুলিশ মন্ত্রী? কিচ্ছু করেননি। এই দিন তো হবেই, এই দিন তো আসবেই। বাড়ির শুদ্ধ লোকের নামে বলবে। এখন তো শুধু বউ আর মা ধরেছেন, বোনেদের প্রত্যেকের নিরাপত্তা কোথায়? এ তো উন্নয়ন দাঁড়িয়ে থাকে বলতেন, উন্নয়নের বাতিস্তম্ভে নিরাপত্তার অন্ধকার। সেই দিন আসছে রাজ্যে। আজকে হাজিরা না দিয়ে তিনি বসে রইলেন, মিটিং করছেন। আজকে রিকি আগরওয়াল যিনি এই মামলার তদন্তকারী অফিসার, এক্ষুনি যান গিয়ে অ্যারেস্ট করুন এই অনুব্রত মণ্ডলকে। আজকে এসপি কি করছেন? এসপি নিজের অধস্তন কর্মচারী তিনি এসডিপিও, তার মা বউকে নিয়ে অকথ্য ভাষায়, যেটা মুখে আনা যায় না সেই ভাষাতে কথা বললেন, ফোন করলেন। তার মানে একটা অ্যারেস্ট করছেন না? সুপ্রিম কোর্টের তো একটা চেকলিস্ট আছে, এক্ষুনি প্রভাব খাটাতে পারেন তদন্তে। আমি প্রথমেই যেটা বলবো যে মানে একেবারে নির্দ্বিধায় আমি যেভাবে এই ভাষার আমি নিন্দে করেছি, দলও করেছে, আমি শুধু একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে যে বাংলার যে গ্রাম সমাজ, সেই গ্রাম সমাজে দীর্ঘদিন ধরে এই ধরনের ক্ষমতার অহংকার, আধিপত্য এবং এই যে জিনিসগুলো দীর্ঘদিন ধরে, আরে নানুর গণহত্যা 1999 সাল এইখানে হয়েছে, এই বীরভূমে হয়েছে নানুর গণহত্যা। নানুর গণহত্যা 11 জনকে খুঁচিয়ে মারা হয়েছিল, 11 জনকে খুঁচিয়ে মারা হয়েছিল। একটু মনে করে দেখুন ওই সময় সবাই মিলে বললে শোনা যাবে না। অর্ণবদা, একটা কথা বারবার বলতে হয় যে তৃণমূল 3-3টে টার্মে ক্ষমতায়, সেই সময় তার পরিবর্তনটা কি হলো, বদলটা কোথায় হলো? সেই একই জিনিস থেকে গেল। এই জিনিস বরাবর বাংলায় ছিল, যেটা আমাদের মণ্ডল তিনি যেভাবে হুমকি দিয়েছেন, আমি সবাইকে থামালাম। একটা বিষয় এখানে রাখতেই হবে আমাকে, অনুব্রত মণ্ডল যেভাবে বারবার হুমকি দিয়ে গেছেন, পরপর যেভাবে হুমকি দিয়েছেন, তার পাশে যেভাবে দল দাঁড়িয়েছে, দেখাবো, পরপর দেখাবো। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি যে তাণ্ডব লীলা আমি ছেড়ে দেবো, ভয়ঙ্কর ছেড়ে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের যাদের মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয়, আমি অন্য ঘটনা ঘটিয়ে দেবো। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আর যদি কোনো সিপিএম, আবার হুঁশিয়ারি দিচ্ছি, চোখ রাখাবেন না, চোখ তুলে নেব। সিপিএম যদি লাল চোখ দেখায়, আপনারা ঘরে বসে থাকবেন না। ছেড়ে দেবো, মমতা ব্যানার্জি কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন। ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আমার বেরোবার চেষ্টা করছে। ঘরে ঘরে দিয়ে দিন। ছেলেটাকে ওকে অ্যারেস্ট করিয়ে দেন।
ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে ওকে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে দেয়। অনেকে জানেন না উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। নিশ্চয়ই কি চেয়েছিল দিতে পারেনি বেচারা, চাইলে তো মুড়িগুলো খাইয়ে দিতে পারিস, মুড়ি না দিলে তোমার কেস্টের মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। কেস্টের ওপর ওই বহুতরা প্রতিবার ইলেকশনে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। নজরবন্দি ইজ এ ইলিগাল ক্রাইম, এটা ক্রাইম। এবার যদি করে কেষ্ট, তোমাকে আমি বললাম তুমি এবার কোর্টে যাবে এবং প্রোটেকশন নেবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না, একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। কেয়াদি, এটাই দুর্ভাগ্য যে পুলিশের দায়িত্ব সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, রক্ষা করা, সেই পুলিশকে চুলের মুঠি ধরে বের করে আনার কথা বলছেন অনুব্রত মণ্ডল। যেখানে পুলিশ কোন রকম সেই কড়া পদক্ষেপটা নিতে পারছে না, পুলিশকে অনুব্রত মণ্ডল ডেডলাইন দিতে পারেন, কিন্তু পুলিশ সেই জায়গায় পদক্ষেপ করতে পারে না। এটাই দুর্ভাগ্য, এটাই দেখতে হচ্ছে আমাদের। আমি এই ফোনে আপনাদের দেখাচ্ছি অনুব্রত মণ্ডলকে কি করে ব্যবস্থা নেবে। এই একটা ছবি, যে ছবিটা আপনি দেখতে পাবেন, অনুব্রত মণ্ডল পার্টি অফিসে বসে আছেন, তার ঠিক সামনে জি হুজুরের মতন জেলা শাসক থেকে পুলিশ সুপার বীরভূম জেলার তারা বসে আছেন। এই যদি অবস্থা হয় পুলিশের, এই যদি অবস্থা হয় প্রশাসনের, তাহলে আপনার কি করে মনে হয় যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন বা সরকার তারা ব্যবস্থা নেবেন? এইটাই তো এই মুহূর্তে রাজ্যের চিত্র, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাকে দুর্নীতির কারণে গ্রেপ্তারের পরেও তার পাশে দাঁড়াচ্ছে। রাজ্যের মন্ত্রী ফিরা থাকেন, তিনি তাকে বাঘ বলছেন। বাঘ এখন ইঁদুর হয়ে গেছে নাকি বেড়াল হয়ে গেছে আমি জানি, কিন্তু এই যদি চিত্র হয় পশ্চিমবঙ্গের, যে অনুব্রত মণ্ডলের সামনে প্র্যাকটিক্যালি হাত জোড় করে আমার রাজ্যের ডিএম এসপি বসে আছে, তাহলে আপনার মনে হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে? তাও তো আমার মনে হয় এই মুহূর্তে মানে পাওয়ার সেন্টারটা হয়তো বা কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিটে শিফট হয়ে গেছে বলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এরা মুখ খুলছেন, তৃণমূল বলছেন, অনিন্দা করেছেন। তা না হলে, আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা তার বক্তব্য শুনেছেন দেবস্মিতা, আমার একটা খুব নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। আরে আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের এক মহিলাকে আপনার দলের এক অসভ্য বর্বর লোক বলছে ধর্ষণ করে দেবে, এবং যা যা ভাষা বলা যাচ্ছে না, আমি খালি একটা লাইনেই বলছি, মাকে নিয়ে বলছে তোর মাকে নিয়ে, বউকে নিয়ে আমার পার্টি অফিসে বাড়িতে চলে আয়। এরপরে মমতা ব্যানার্জি আপনি চুপ করে আছেন। আপনার কোথায় সেই প্রতিবাদী চরিত্র? আমরা তো দেখতে চাই অগ্নিকন্যা আপনি। এই বেলায় কোথায় গেল? আগুন ব্রিজভূষণ শরণ সিং এর কথা মনে করুন না, যে সাক্ষী মালিকের এগেইনস্টে ওই রকম কেস, তার পক্সো কেস তুলে নেওয়া হয়েছে পরশুদিন, তার ছেলেকে প্রমোশন দেওয়া হয়েছে। এই নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, এগুলো নিয়ে বিজেপি কথা বলা বন্ধ করুন। কারণ আদ্যন্ত নারী বিদ্বেষী একটা দল। ববিতা চৌহান গত সপ্তাহের কথা, ববিতা চৌহান বলেছে 5 বছরের রেপ করা হয়েছে উত্তরপ্রদেশে। ববিতা চৌহান বলেছে কেন ওই মেয়েটিকে তার পরিবারের লোক বাঁচাতে পারেন? এই হচ্ছে আসল চেহারা। কারা বলছে? বিজেপির মুখ থেকে শুনবো না আমরা নারী নিরাপত্তার কথা, বিজেপির মুখ থেকে শুনবো না। কারণ দলটাই হচ্ছে একটা নারী বিদ্বেষী দল, দলটা দর্শনগতভাবে নারী বিদ্বেষী দল, দলটা হচ্ছে মৌলবাদী দল, পিতৃতান্ত্রিক দল। তারা হচ্ছে মৌলবাদী এবং নারী বিদ্বেষী। তাদের ডিএনএর মধ্যে রয়েছে নারী বিদ্বেষ। একেবারে মানে অর্ণবদা, আপনি ঠিক যে কথাগুলো বলেন সেগুলো নিন্দনীয় ঘটনা, কিন্তু অনুব্রত মণ্ডল যেভাবে গালিগালাজ করেছেন সেটা কি ঠিক করেছেন? আপনি কোথাও গিয়ে একটা জাস্টিফিকেশন দিচ্ছেন নাকি? এটাই তো দাঁড়াচ্ছে। সঙ্গে দিয়েছে সেটা। এটা দিত না নির্ঘাত। এখন কাজল শেখের সাথে গোলমাল, কাজল শেখের সাথে ভাইপো আছে, ক্যামাক স্ট্রিট আছে, আর অনুব্রতের সাথে মমতা আছে। কথাটা হচ্ছে যে চন্দ্রনাথ সিনহা কি সুন্দর বেরোবার সময়, তাহলে কোথাও কি বীরভূমের ভরকেন্দ্র বদলে যাচ্ছে? কিসের ভরকেন্দ্র? মুখের ভাষা শুনেছেন? এটা ভাষার আর ভরকেন্দ্র কি? বাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বলে কাজ নাকি? আমি বলছি যে হাজার হাজার অনুব্রত বলেছিলেন না মমতা, পার্থচার্যী অ্যারেস্ট হওয়ার 1 বছরের মধ্যে বেহালা পশ্চিমের অফিসে দাঁড়িয়ে হাজার হাজার অনুব্রত, আর এই একটা অনুব্রতই এই, আর তারপর যদি হাজার হাজার অনুব্রতের মুখের ভাষা বেরোয়, তো মমতা পুলিশ মন্ত্রী,
তার নিচের অফিসারের বউকে রক্ষা করতে পারছেন না। আমি পুলিশ অফিসারদের বউদের বলছি এরপর রাস্তায় বেরোতে পারবেন না, এরপর পুলিশ অফিসারদের মারা রাস্তায় বেরোতে পারবেন না। এইটা সরকার, এটা সরকার চলতে পারে না। কবে থেকে এই অবস্থা হয়েছে? যবে থেকে পুলিশ কালীঘাট থানায় ফাইল মাথা দিয়ে বসেছিল, দিনের পর দিন ধরে মজিদ মাস্টার বলুন, অনিল বসু বলুন, দিনের পর দিন ধরে সুশান্ত ঘোষ বলুন, একটার পর একটা এই যে পুরো গোটা বাংলার সরকার এই রকম জিনিস এলিমেন্টগুলোকে তৈরি করে দিয়েছে, তখন কেউ কথা বলতে পারতো না, তখন কেউ কথা বলতে পারতো না। কৌস্তব, তখন কেউ কথা বলতে পারতো না। আরে আপনারা তো ক্ষমা চান, কৌস্তব, ক্ষমা চান, আরে ক্ষমা চান, ক্ষমা চান। এইটা তো শূন্য করে দিয়েছে বাংলার মানুষ, বাংলার মানুষ শূন্য করে দিয়েছে, বাংলার মানুষ শূন্য করে দিয়েছে ওই মজিদ মাস্টারদের জন্য, অনিল বসুদের জন্য, একসাথে কথা বলে শোনা যাবে না। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে মানে ওই অর্ণবদা সেই আমলে পিছনের দিকে চলে যান, কিন্তু প্রশ্নটা হলো এখনো কি সেই জায়গাটাই তৈরি হয়ে থাকবে, সেইভাবেই চলবে? অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন, যেভাবে গালিগালাজ করেছেন, এটা কি তিনি ঠিক করেছেন? কোথাও কি এটা জাস্টিফিকেশন হয়ে যাচ্ছে নাকি অর্ণবদা? বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, পরে ক্ষমা চেয়েছেন কিন্তু দায়সারা ভাবে। আর রাজনৈতিক তরজা তো এ নিয়ে চরমে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ কে কি বলছেন শুনুন। কালকে যা বলার বলে দিয়েছি, ও বেলেবুল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। দল তো বসেই থাকে। দলের মালিক বলছে মোদিজিকে নিয়ে যে ভাষা, তো মহিলাদের আক্রমণ। মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে, আর অনুব্রত মণ্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রীকে, মাকে রেপ করবে বলেছে। আর কি বলবো ভদ্র ভাষায়? এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত। এতক্ষণে শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে। যেটা তৃণমূল কংগ্রেস, সেই কারণে অনুব্রত মণ্ডল আপত্তিকর কথা বলার সঙ্গে সঙ্গে পার্টি তাকে তার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে, ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, আরও কিছু আনুষঙ্গিক প্রসেস আছে। এবার বিজেপি বা সিপিএম বা অমুক বা অন্য কোনো দল এই ধরনের বহু ঘটনা ঘটে বসে আছে, বহু খারাপ খারাপ কথা প্রকাশ্যে বলা হয়েছে, বহু খারাপ আচরণ আছে, বহু খারাপ ঘটনা ঘটানো হয়েছে, তারা তো ব্যবস্থাই নেন না, তারা তো জাস্টিফাই করেন। আর তৃণমূল তো সঙ্গে সঙ্গে যত বড় নেতা হোক ব্যবস্থা নেয়। তৃণমূল তো এক্ষেত্রে নিন্দা করছে, ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল বলছে ক্ষমা চাও, কিন্তু এইগুলো তো আমরা সিপিএম এর ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে আমরা তো সেগুলো দেখি না। ফলে তারা কেন কথা বলতে আসছেন? তারা আগে তাদের ঘরটা সামলান না। একেবারে মানে এই বিরোধীরা একটা বিষয় বলছে যে তৃণমূল নেতাদের সরকারি কর্মীদেরকে আক্রমণ, এটা নতুন নয়। কেন বলছে? কারণ অনুব্রত মণ্ডলের বিষয় আপনাদের সামনে রেখেছিলাম, আর অখিলগিরির কথা মনে করুন, মহিলা ফরেস্ট অফিসারকে কিভাবে পেটানোর কথা তিনি বলেছিলেন, তখন মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি সরে গিয়ে রেহাই পেয়েছিলেন। কিন্তু দল সেরকম ভাবে কোন রকম কড়া পদক্ষেপ বা আইনি পদক্ষেপ কোনোটা হয়নি, এই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও হয়নি। কিন্তু আমি কেয়াদের কাছে যাব, কেয়াদি শুনলেন স্পষ্টভাবে কুণাল ঘোষ বললেন দলটা হলো তৃণমূল, তাই সঙ্গে সঙ্গে নাকি ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা দেখেছি। এই অখিলগিরির কথা যার কথা বললেন, উনি রাষ্ট্রপতির বিরুদ্ধে কুৎসিত অঙ্গভঙ্গি করেছিলেন। আর একটু আগে যিনি নীতি কথার পাঠ দিলেন কুণাল ঘোষ, উনি হেসেছিলেন এটা শুনে। ওই অখিলগিরির অঙ্গভঙ্গি থেকে উনিও সমর্থন করেছিলেন হেসে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেহাত ওখানেও আবার একই হিসেব ছিল, দেবস্মিতা, বীরবাহা হাসদার মন্ত্রিত্ব এবং অখিল ভার্সেস অখিলগিরি। ওখানে পাল্লায় বীরবাহা হাসদার তার প্রয়োজন ভারী ছিল, সেই জন্য অখিলগিরিকে ওখানে বলি দেওয়া হয়েছে। এখানেও তাই। আমি আপনাকে বলছি কেন ব্যবস্থা নেওয়া হবে না এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে? বীরবাহা হাসদার কথা উনি বলছেন, তার সম্পর্কে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? পায়ের নিচে রাখেন, তার কি করা হয়েছে? কি করেছেন? কি করেছেন? রাষ্ট্রপতির বিরুদ্ধে দেবস্মিতা, আপনাকে আমি বলছি, গত পরশুদিনের খবর, চুচুড়াতে মহিলা পুলিশ কর্মীদের মাথায় গিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে এই বিজেপি নেতা, এই বিজেপির লোকাল নেতারা গিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে সিঁদুরের এমএ, এটা হচ্ছে সিঁদুরের এমএ। জিজ্ঞেস করছি কার গলা? অনুব্রত মণ্ডলের গলা? ওটা কৃষ্ণ মুখার্জির গলা? মানে কি ওষুধ খেয়েছিলেন?
আজকে আবার চন্দ্রনাথ সিনহা বললে হি ইজ রিল্যাক্সিং, হ্যাঁ রিল্যাক্সিং, ভালো রিল্যাক্স করছেন। কি মুখের ভাষা! আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু বেটে আছেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্ন এটা হয়েছে, মমতা ব্যানার্জির প্রশ্ন হয়েছে, মমতার মুখেও ভাষা এই ভাষা, সোনালী গুহের মুখে এই ভাষা। কালকে 11টার সময় ওনাকে আবার ইত্তেলা দেওয়া হয়েছে, আসতে বলা হয়েছে। আমি নিশ্চিত পুলিশ ব্যবস্থা নেবে এবং দল এখানে কড়াভাবে ব্যবস্থা নেবে। অবশ্যই এখানে দল ব্যবস্থা নেবে। দেখো আসলে কি জানো তো, আসল কথা হচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে বাই অ্যান্ড লার্জ অনেকের ঋণী। কারণ তুমি গরু পাচার, কয়লা পাচার, ইল্লিগাল বালি খাদান, ইল্লিগাল পাথর খাদান, নিজের স্বপ্রণোদিত স্বীয় উদ্যোগে টোল প্লাজা তৈরি করে সেই পাচার করা, তার রচয়িতা এবং আর্কিটেক্ট তো এই অনুব্রত মণ্ডল। এবং তাতে যে মানে প্রভূত অর্থ উপার্জন হতো, যে বেআইনি অর্থ উপার্জন, সে বহু জায়গায় যেত। যার জন্য বলেছে পুলিশের আপদে বিপদে সব কিছু আমি দেখি। প্রশাসনকে কিনে নিয়েছে, দলকে কিনে নিয়েছে, সবাইকে কিনে নিয়েছে। সুতরাং ওর এগেনস্টে কিন্তু অ্যাকশান নেওয়াটা প্রচণ্ড জরুরি। কারণ বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ দেখতে চায়, প্রশাসনের স্বচ্ছতা দেখতে চায়, প্রশাসনের নিরপেক্ষতা দেখতে চায়, স্যাংটিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, স্যাংটিটি অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট, এটাকে তো রেস্টোর করা দরকার। বাই টুমরো যদি ও অ্যারেস্ট না হয়, তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের মনে অত্যন্ত একটা খারাপ বার্তা দেবে এবং হি শুড বি পুট আন্ডার অ্যারেস্ট। এই কথাটা কোনো বিরোধী দলের নেতা কিংবা ইউটিউবার কিংবা সাংবাদিক কিংবা কোনোজন বলেছেন, তার কি হতো বলুন? পুলিশ কি করতেন? আজকে পুলিশ কি এরকম করে বসে থাকতেন? দল 4 ঘন্টা সময় দিচ্ছেন, দলের কাছে ক্ষমা চাইছেন, বলেছেন কাকে? তার কাছে ক্ষমা চান, তার মায়ের কাছে ক্ষমা চান, তার বোনের কাছে ক্ষমা চান। এই জায়গাটা কি আজকে অ্যারেস্ট করুন, এখনো বসে আছেন কি করতে? এই জায়গাটাকে আপনারা অর্ণবদা, আড়াই লাইনের একটা কথা, এই রাজনৈতিক দরজার ঊর্ধ্বেও যে প্রশ্ন, যে পুলিশের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা, তার পরিবারের নিরাপত্তা রক্ষা করা সাধারণ মানুষের, সেই পুলিশ যদি নিজের পরিবারকে সেই কুকথার হাত থেকে বাঁচাতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দেবে? এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে।